নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা এখানে ভীষণ সুন্দর ছোট গল্প। গল্পের নাম যমুনাবতী। শুনতে থাকুন আজকের গল্প যমুনাবতী। যমুনাবতী স্বামীর ঘর থেকে আবার তার বাপের ঘরে ফিরে এলো। যমুনার মা মতিয়া তলায় বসে বর্তন মাজতে মাজতে ফিরে তাকালো। মেয়েকে দেখে চোখটা কুঁচকে গেল তার। মেশি জোরে বাসন ঘষতে ঘষতে স্বগতোক্তি করল, ও তো আমি বহুত আগেই জানি। মেয়ে নতমুখে পুটুলি নিয়ে ঘরে এলো। বাপ রামলাল পা ঝুলিয়ে খাটিয়ায় বসেছিল। স্নেহের সুরে বলল, হায়, কুছ খাবি? ভুক লেগেছে। যমুনাবতী বলল, না। যমুনাবতীর বয়স 18-20 মতো হবে হয়তো। দেখতে মিষ্টি, শ্যামলা শ্যামলা রং, বড় বড় চোখ, ভীতু ভীতু দৃষ্টি। মতিয়া তার নিজের মা নয়, মাসি। তাকে 2 বছরে রেখে যখন তার মা চতুর্থ সন্তান হতে মারা যায়, তখন তার এই মাসি মায়ের কাছে ছিল। সেই কোলে কাকে নিত, জামাইবাবুকে রান্না করে দিত। বাবা না থাকায় মাসির আর কোথাও যাবার জায়গা ছিল না। দিদি জামাইবাবুর আশ্রয়টাকেই আঁকড়েছিল। এর ওর দেওয়া ছেঁড়া ফ্রক পরে, ছেঁড়া জাঙ্গিয়া সামলে, এক মাথা উকুন নিয়ে দিদির ছেলে মেয়ে দেখত। উঠোন ঝাড় দিত, কাঁথা কাপড় কাচত, খেতে জল দিত, আর ছাগল চড়াত। দিদি মরে গেলে জামাইবাবু বলল, এবারে তোকে বিহা দিব, না হলে আমার দুর্নাম হবে। সবাই বলবে আমি এখন তোর সঙ্গেই থাকি। তুই তো বেশ শেয়ানা হয়েছিস, শত্রু তোকে খুব পছন্দ করে, আমি তাকেই তোর বর ঠিক করেছি। শুনে মতিয়ার পিলে চমকে উঠল। শত্রু গয়লা, অনেক গরু আছে তার, পয়সা কড়িও আছে বটে, বয়সও আছে। মতির বাবার বয়সী তো হবেই। ঠাকুরদা হলেও খুব বেশি বলা যায় না। মাথার সব চুল পাকা, ভয়ানক রাগী, এক চোখ কানা। শোনা যায় তার অল্প বয়সী তৃতীয় পক্ষের স্ত্রী কানা করে দিয়েছে তাকে। ইচ্ছে করে দেয়নি, রেগে গিয়ে। শত্রু যখন তাকে খুব একদিন ঠ্যাঙাচ্ছিল, সেই সময় বউ আর সহ্য করতে না পেরে হাতের মোটা বালা দিয়ে এমন একটা গুঁতো দিয়েছিল যে এক গুঁতোতেই কর্মসিদ্ধি। লেগেছে কানের রগের পাশে আর চোখে। চোখ ফুলে ঢোল। ভিতরে ভিতরে রক্তক্ষরণ হয়ে সেই রক্ত জমাট হয়ে গিয়েছিল অনেকদিন। পাতা লতা দিয়ে নিজের চিকিৎসা নিজেই করেছে, আবার হাসপাতালেও গেছে মাঝে মাঝে। এই করেও দেখা গেল চোখটাও কেমন যেন ছোট হয়ে গেছে, দৃষ্টিশক্তিও নষ্ট হয়েছে। আর বউ, সেই যে পালিয়েছে তো পালিয়েছে, কোথায় গেছে কে জানে। শত্রুকে মতিয়া জমের মতো ভয় করে। ছাগলগুলো একদিন চলে গিয়েছিল ওর খেতিয়ে, খুব করে ভুট্টা গাছ চিবিয়ে এসেছে। ভাগ্যিস শত্রু বাড়ি ছিল না, কিন্তু শুনেই বাড়ি বয়ে এসে যা রেড়ে করে গেছে, বাপ রে বাপ। ছাগল অবশ্য মতির অসাবধানেই ওর খেতে ঢুকে পড়েছিল। অপমানিত হয়ে জামাইবাবু এক থাপ্পড় মেরেছিল বটে, কিন্তু দিদি কিছু বলেনি, একটু কেবল ধমকেছিল। দিদিটা ছিল খুব ভালো। ছোট বোনকে খেতে দিচ্ছে বলে একটুও কাট দিত না, একটুও বকতো না, কথাও শোনাতো না। ভারী কাজগুলো নিজে করত, তাকে দিত হালকা কাজ। বাচ্চাদের নিয়ে সারাদিন পথে পথে ঘুরত, এরোর সঙ্গে ঝগড়া করত, এরোর তার বাগানের ফল ফুল চুরি করত। ছাগল চড়াতেও কিছুই কষ্ট হতো না। ছেড়ে দিয়ে বেশ মৌজ করে ফষ্টি নষ্টি করত দেশওয়ালি ফেরিওয়ালাদের সঙ্গে। মাঝে মাঝে হাঁক ছেড়ে ছড়িদারি করে সামাল দিত। দিদি মরে গিয়ে ঠেলা বুঝছে এখন,
জামাইবাবুটা 1 নম্বরের গিদ্দর। 3টে ছেলে মেয়েকে এত ভালোবাসে যে তার রাগ হয়। মা মরেছে, না জানো কি একটা হয়েছে। নিজের কাজ ফেলে দৌড়ে দৌড়ে ঘরে এসে দেখবে ঠিক মতো খেতে দিল কিনা, রান্না করলো কিনা, কিছু বলল কিনা, তারা কষ্ট পেল কিনা। কাজ তো তাইতেই বাড়ে। ছেলে মেয়েগুলো ঠিক বাপের মতোই শয়তান। কেবল নাকে কাঁদবে আর বলবে, মাসি খেতে দে, খেতে দে। কেন, মাসি কি তোদের কেনা গোলাম যে খেতে দেবে? খেতে দেবার ঝামেলা বুঝি কম? রুটি পাকাতে হয় না, ভেন্ডি ভাজতে হয় না, আবার খাওয়া হলে বাসন মাজতে হয় না। ওদিকে খাবার জল তোলো রে, ঘর ঝাড় দাও রে, ভেজা বিছানায় রোদ লাগাও রে। কেবল কি 2 বছরের বাচ্চাটাই ভেজায়? 4 বছরের ছেলেটা ভেজায় না? 7 বছরের ঝগড়ুটাও কি কম বদমাস? যা ছাড়বে না এক একদিন, একেবারে বন্যা। দিদি কি করে এত সব সহ্য করত? কেন মেরে হাড় গুঁড়ো করে দিত না? মতি শরীর রিডি করে। এখন দিদি নেই, মনে সুখে পিটোতে পারত, উপায় নেই। বাপ তো কতবার আসবে খোঁজ নিতে। যাই হোক, তবু তো দিনগুলো ভালোই চলছিল। অন্যের দারোয়ানি করে আর কত আসবে? 2 বার কি 3 বার, তার বেশি নয়। মোটামুটি সে স্বাধীনই ছিল জামাইবাবুর ঘরে। হঠাৎ শত্রুর সঙ্গে বিয়ে দেবার কথা উঠতে সে সর্বনাশ বলে মাথায় হাত দিল। হায় হায়, এখন আমি কি করি, এখন আমি কি করি বলে মরা কান্না জুড়ে দিল গলা ছেড়ে। রামলাল বলল, কেন রে, কাঁদিস কেন? কি হলো তোর? মতি ওই বয়সে যথেষ্ট ধড়িবাজ, মাথা ঝাঁকড়ে বলল, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। রামলাল হাসল, ফোকলা মুখটা বেশ খুশি খুশি দেখালো। পিঠে হাত রেখে বলল, আমাকে ছেড়ে যাবি না তো স্বামীর ঘর করবি কি করে রে পাগলি? মতিয়া বলল, আমি তো স্বামীর ঘরেই আছি। কি বললি? রামলাল অবাক। মতিয়া বলল, তো এই ছাওয়াল পানগুলো বাঁচবে আমাকে ছাড়া? দিদি নেই, দিদি নেই তো আমি আছি। রামলাল বলল, তুই স্বামীর ঘরেই আছি বললি কেন? কেন বললাম, তুমি বুঝে লাও। রামলাল বুঝে নিয়ে শেষে বলল, তাহলে তুই আমার বউ হবি? মতি পছন্দের জামাইবাবুর দিকে কটাক্ষ হেনে বলল, জানি না, যাও। ব্যাস, আর কথা কি? শালিকে বিয়ে করে আবার ঘর পাতল রামলাল। ছেলে মেয়ের দিকে তার ভারী টান। ভাবল, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। বস্তুত তাদের কথা ভেবেই বিয়েটা তাড়াতাড়ি করে ফেলেছিল। কিন্তু বিয়ের পর উদ্ভিন্ন যৌবনা স্ত্রীকে পেয়ে একেবারে সব ভুলে গেল। স্ত্রী ছিল তার অভ্যাস, একটা পুরনো কাপড়ের মতো। কোন জন্মে 10 বছর বয়সে 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল। 6 বছরের মেয়ে 12 বছরের হয়ে ঘর বসত করতে এসেছিল। মনেই পড়ে না কতদিন যে সে ঘরে রইল, কত বছর বয়সে মারা গেল, সেসবেরও কোনো ধারণা নেই। তার নিজেরও যে কত বয়স, তাই কি সে জানে? মতি একেবারে তার দিদির মতো শান্ত ভদ্র নয়। পাড়ায় ঝগড়ার জন্য তখনই তার নাম ছিল কটকটিয়া। বিয়ে হয়ে কর্তি হয়ে আরো মারাত্মক হলো। এখন আর ছেঁড়া ফ্রকে যৌবন ঢাকতে হয় না, জামাইবাবুর ঘরে আশ্রিত বলে ভাবতে হয় না। দিদি 4টে শাড়ি তারই হয়ে গেছে। দেহাতি ব্লাউজও পেয়েছে 2টো, এমনি ব্লাউজও আছে 3টে। সেই শাড়ি পরে ব্লাউজ গায়ে দিয়ে ফ্যানরা চুলে তেল চুকচুকিয়ে এক কপাল মেটে সিঁদুর লেপে পেখম মেলা ময়ূরের মতো গর্বিত ভঙ্গিতে পাড়া বেড়ায়। রামলাল সেই মতিকে এই মতিতে পরিবর্তিত দেখে সোহাগে মূর্ছা যায়। তার মতি তাকে সর্বাংশে নিজের কুক্ষিগত করে ভেড়া বানায়। রামলাল টেরই পায় না,
কখন তার পূর্বের সংসার শূন্য হয়ে গিয়ে এই সংসারই সর্বে সর্বা হয়ে উঠেছে। এই সংসারে তার 4টে ছেলে মেয়ে, এখন তারাই সব। ওই সংসারের বড় ছেলেটা এদের পরিচর্যা করতে করতে আর মার খেতে খেতে প্রাণান্ত হয়ে কবে যেন পালিয়ে গেছে। মেজোটা মনে বেঁচেছে, খাঁচায় আটকে আছে ছোট মেয়েটা। মতি তাকে উদয় অস্ত নিজেও খাটায়, অন্য বাড়িতেও লাগিয়েছে। রাতটুকু শুধু ঘুমিয়ে কাঁদা। তারপর ভোর 5টা থেকেই যে ঘানিটা চলতে থাকে, সারা দিনে তার আর বিরাম নেই। একবেলা অন্যের বাড়িতে খায়, আর একবেলা 3খানি রুটি দেয় মতি। তার উপরে সামান্য ত্রুটি বিচ্যুতিতেই মারতে মারতে আত্মরা করে ছাড়ে। এই করতে করতে একদিন সে বালিকা হলো, কিশোরী হলো, যৌবনও এসে গেল। তখন এক ভিন গায়ের হতছাড়া বয়স্ক লোকের কাছে 500 টাকা নগদ নিয়ে বিয়ে দিয়ে দিল। 500 টাকা নগদ দিয়ে যাকে বিয়ে করেছে তার উপর অপ্রতিহত ক্ষমতা তো থাকবেই তার স্বামীর। আসলে সুন্দর মেয়েটাকে দেখে সে লোভে পড়ে গিয়েছিল। সেই লোভ চরিতার্থ করতেই ঝোঁকের মাথায় অতগুলো টাকা খরচ করে বসেছে। তার উপর ধার দেনায় তল। আগের পক্ষের বউ ঘরে আছে, এ নিয়ে প্রচন্ড মারামারি চলে তার সঙ্গে। আর সবকিছু জের এসে পড়ে যমুনার উপরে। অতিষ্ঠ অবস্থা। লোভের আয়ুও তো বেশি দিন নয়। এখন 500 টাকা শোকে শাশুড়িকে উদ্দেশ্য করে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি তো আছেই। মুখে পিটিয়ে পিটিয়ে শোধ তোলে। রামলালের কষ্ট হতো, বলতো, লিয়ে আসি মেয়াটাকে। চোখ লাল করে তেড়ে দাঁড়িয়ে মতি বলতো, মারুক কাটুক খুন ভি করে ফেলুক, সে আর আসবে নি এ বাড়িতে, আমি খেতে দিতে পারবো না। যন্ত্রণায় অসহ্য হয়ে যমুনা আরো 2বার পালিয়ে এসেছিল। এটা 3য়-বার এবং শেষবার। রামলালের মনটা আজ বিধুর হয়ে উঠল। অনেক দিন বাদে অনেক পুরনো কথা মনে পড়ে গেল তার। মতি বাসন নিয়ে দুপদুপিয়ে ঘরে এসেই তারও স্বরে বলল, এখনো চুপ করে বসে আছো? মাইয়াকে কে খিলাবে শুনি? হারামজাদি যে স্বামীর ঘর ছেলে চলে এলো, চুলের মুঠি ধরে বার করে দিতে পারছো না? অন্যমনস্ক রামলাল চমকে ফিরে তাকালো মতির দিকে। হঠাৎ ভয় ভুলে খিঁচিয়ে উঠল, তোকে কে খাওয়াচ্ছে শুনি? জনম ভোর তো আমার ঘাড়েই আছিস। কি কি বললি তুই? মাকে খাবার খোঁটা দিচ্ছিস? তার চা হয়ে মেয়েকে দাঁড়িয়ে হাতের বাসন ধনধন করে ফেলে মতি এক রণরঙ্গিনী মূর্তিতে চোখ পাকালো। যে রামলাল তৎক্ষণাৎ হাওয়া। ঘরের ভিতর যমুনা কাঁপতে লাগলো থরথর করে। সে জানে এরপরের ব্যবস্থাটা কি। ভয় এবং দুঃখের স্তূপ মাথায় নিয়ে অপেক্ষা করতে লাগলো কখন এসে ডাল কুত্তার মতো তাকে ছিঁড়ে খেয়ে হাওয়া হয়ে যাওয়া স্বামীর আক্রোশটা মেটায়। এই শহরটা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্যাম্পাস। ঐতিহাসিক দিক থেকে এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি আছে। এখানে পড়াশুনো ছাড়াও আরও নানা বিষয়ে গবেষণা হয়। দেশ দেশান্তর থেকে লোক আসে। মাটি খুঁড়ে খুঁড়ে 12 মাস পুরাতত্ত্বের কাজ চলে। কাজেই পরিচারক পরিচারিকারও চাহিদা আছে। কিন্তু অভাগা যদ্যপি চায় সাগর শুকোয়ে যায়। তাই যমুনাবতীর আর কাজ জুটছিল না। দিন 15 চেষ্টার পরে যে 2টো কাজ ঠিক করে এলো তার মা, সে 2টো বাড়িতেই শোনা গেল 2 রাত্রিও কোনো লোক টেকে না। কিন্তু অন্যের টেকে না বলেই যমুনাও যে টিকবে না এমন তো কোনো কথা নেই। মতি আর সুযোগ বুঝে দরদাম করে 3 মাসের মাইনে একসঙ্গে অ্যাডভান্স নিয়ে ঢুকিয়ে দিয়ে এলো মেয়েকে। এবং কাজে ঢুকেই মেয়ে টের পেল কেন লোকে থাকে না। এক বাড়ির বাবু একাই থাকে, কিন্তু ভারী বদভ্যাস তার। ছলছুতো করে যেভাবেই হোক গায়ে হাত দেবেই দেবে। ইচ্ছে করে বিশ্রীভাবে বসবে, রাত্রে থাকতে বলবে। আর এক বাড়ির মহিলা, তিনিও একা থাকেন, কিন্তু এমন দুর্দান্ত সূচিবায়ু যে জল ঘাঁটতে ঘাঁটতে হাতে পায়ে হাজা ধরে গেছে।
তাকে দিয়ে বালতি বালতি জল তোলাবে আর নিজে কুয়োতলায় বসে বলবে, গায়ে ঢাল। যতই ঢালে কিছুতেই তার আর গাত্র মার্জনা হয় না। এক ঘর 80 বার ঝাড়তে হবে, 80 বার মোছাবে, তবু বলবে, হয়নি, ওই দেখ ওইখানটায় ময়লা রইল রে। বাসনগুলো যে কতবার মাজাবে আর ধোয়াবে। তবু তো এখানে পরিশ্রম, কিন্তু ওখানে অসম্মান। ওরকম লোকের কাছে কাজ করা সত্যিই কঠিন। কিছু বলাও যায় না, সওয়াও যায় না। অসহ্য হয়ে মতিকে বলেছিল সে কথা। দেখা গেল মাবুটির এই স্বভাবের বিষয়ে মতি অনবহিত নয়। সে জানে বলেই দ্বিগুণ মাইনেতে ঢুকিয়েছে তাকে। শুনে বলল, ওসব বাজে কথা। তুমি সাবধানে থাকলে করবার সাধ্য নেই কিছু করে। আর শরীর কি তোর সোনা বাঁধানো যে একটু ছুলেই ফুসকা পড়বে? এরই মধ্যে কোথা থেকে ভদ্রমহিলার এক নাতনি এসে হাজির। শোনা গেল মেয়ের ঘরের নাতনি। মেয়ে ছিল মহিলার একমাত্র সন্তান। সে বেঁচে নেই। তারপর থেকে এই সূচিবায়ু রোগে ধরেছে। নাতনি তার কাছেই মানুষ ছোটবেলা থেকে। কোথায় কোন বহুদূরের দেশে পড়তে গিয়েছিল, এই ফিরল। কিছুদিন থাকবে, তারপর চলে যাবে দিদিমাকে নিয়ে। সুন্দর ছিপছিপে চেহারা, ফর্সা রং, অনেক উঁচুতে চুল তুলে গোড়ায় একটা ক্লিপ এঁটে যখন ঘুরে বেড়ায় দারুণ দেখায়। যমুনা একেবারে মুগ্ধ। এখনো বিয়ে হয়নি দিদিমণির, হবে শিগগির। বড় নাকি সেই অনেক দূরের দেশেই আছে, এলেই বিয়ে হবে। সেই দিদিমণি এক সকালে হঠাৎ দিদিমা স্নান দেখে চেঁচিয়ে উঠল, ও কি, মেয়েটাকে দিয়ে তুমি কত জল তোলাচ্ছ? মেরে ফেলবে নাকি? আর তুমিও তো মরবে অত জলে স্নান করলে। দিদিমা গা ঘষে ঘষে বললেন, তুই থাম। নাতনি বলল, থামো মানে? এই যমুনা, ছেড়ে দাও বালতি, আর জল তুলতে হবে না। আমি গুনে গুনে দেখেছি, এরই মধ্যে তুমি 16 বালতি জল তুলেছ। ইস! যমুনা থমকালো, বড় বড় কালো চোখে তাকালো। দিদিমা হুমকি দিলেন, থামলি যে। যমুনা তাড়াতাড়ি আবার বালতি ফেলতে গিয়েছিল কুয়োতে। দিদিমণি বারান্দা থেকে নেমে এলো। না, আর ওকে ওভাবে তুমি জল তোলাবে না। ও কি যন্ত্র নাকি? এসো তো এদিকে। হাত ধরল। দিদিমা চেঁচালেন, সর সর সর, আমাকে ছুঁয়ে দিবি যে। এখানে কেন ঝামেলা বাঁকাচ্ছিস এসে? নে নে, জল ঢাল যমুনা। না, কখনো না। যমুনা কি যে করবে ভেবে পাচ্ছিল না। এক সময় দেখল দিদিমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দিদি তাকে কখন যেন বারান্দায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। জেরা করছে, এই তুমি রোজই এরকম করে জল তোলো নাকি? সে নীরবে মাথা নাড়ল। আর তুলবে না বুঝলে? ভয়ে ভয়ে যমুনা বলল, মাইজি রাগ করবে। কেন রাগ করবে? করলেই বা তুমি শুনবে কেন? দিদিমার তো ওটা একটা অসুখ। কিন্তু? কোনো কিন্তু নেই। আমি তো এসে থেকেই দেখছি উনি তোমাকে পাগলের মতো খাটান। আমার রোজ চোখ টাটায়। লেখাপড়া জানো? না। কিচ্ছু না? কখ কখ না? না। ওমা, স্কুলে পড়নি ছেলেবেলায়? না। কি কাণ্ড! আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পড়াবো রোজ, বুঝেছ? কিন্তু মাইজির কথা তোমাকে ভাবতে হবে না, সে আমি দেখব। আর কোথাও কাজ করো না তো? সে আবার মাথা নাড়ল। আরো করো? হ্যাঁ, এখানে এত কাজ করে আরো কাজ? কি কাজ? এক বাবুর খানা পাকাই, বর্তন মাজি আর জল তুলি। আবার জল তোলো? ওরে বাবারে, বেঁচে আছো কেমন করে? তা সেই বাবু ওই রকম খাটায় নাকি? এই সহানুভূতির সুরে যমুনাবতীর চোখেও করুণা ঘনালো।
বলল, বাবু তো বড্ড নষ্ট লোক দিদিমণি। মানে? কি বল, কেমন করে? ইতস্তত করতে করতে বলল, গায়ে হাত ভি লাগায়। আমার খুব অসুবিধে হয়। তবে যাও কেন? ওরকম বাজি লোকের কাজ করো কেন? যমুনা আবার চুপ। এবার ধমক লাগালো, চুপ করে থেকো না, সবসময় সোজাসুজি কথা বলবে। যা বলছি জবাব দাও। কেন যাও? না গেলে আমার মা মারবে। তোমার মা মারবে? মেয়ের এত কষ্ট আর মা মারবে? কেমন মা তোমার? মাকে এই কথা বলেছ? মা সব জানে। আমার দিদিমার কথাও জানে? হ্যাঁ। তবু এখানে কাজে পাঠায়? আচ্ছা মা, তো মাইনে যে ডবল, আবার এডভান্স ভি লিয়েছে। টাকা দিয়ে কি করো? মা লিয়ে লেয় সব। হ্যাঁ, সব। বেশ কথা। যাকে শোনো, এখনকার কাজ তোমার এখনো অর্ধেক হয়ে যাবে। তুমি পড়বে আমার কাছে, কাজ করেও অনেক সময় বাঁচবে তোমার। আর সেই বাবু যদি গায়ে হাত লাগাতে আসে, তক্ষুনি প্রতিবাদ করবে, বুঝেছ? প্রতিবাদ? প্রতিবাদ না, প্রতিবাদ। প্রতিবাদ কাকে বলে জানো? জানো না? অপমান করলে সেটা সহ্য না করার নাম প্রতিবাদ। কেমন করে প্রতিবাদ করব? যমুনার গলায় ভয়ার্ত আগ্রহ। এমন মারাত্মক পরামর্শ তো আর কেউ দেয়নি তাকে। দিদি বলল, ওই লোকটাকে একটা চড় মারাই উচিত ছিল। তাই বলে সত্যি যেন আবার একটা চড় মেরে বসো না। বলতে বলতে হাসল। যমুনাও হাসল। হাসি তার মুখে কোশমিনকালেও কেউ দেখেনি। বাড়ি ফিরে সেদিন তার খুব ভালো লাগলো। আধপেটা খেয়েও খুশি ধরল না। 5-6 দিন বাদে সে কিন্তু সত্যি সাহস করে প্রতিবাদ করে বসল। স্পষ্ট ভাষায় বলল, এরকম করলে বাবুজি আমি আর কাম করতে আসবো নি। কিরকম করলে? কি বলছিস তুই? বাবু আকাশ থেকে পড়ল। কেন আপনি অমন গায়ের উপর পড়ে গেলেন? কেন ভি কাপড় খুলে গেল? ও তো ইচ্ছে করে। যার মুখে 7 চড়ে রা বেরোয় না, দিবারাত্রি যে চুপ করে ভূতের মতো খাটে আর মারের ভয় জুজু হয়ে থাকে, তার নিচু অথচ দৃঢ় গলার এই আওয়াজে লোকটা সম্মিত হয়ে গেল। সামান্য হকচকিয়ে গেল, গর্জন করে বলল, ইচ্ছে করে মানে? তুই দেখলি না আমি হোঁচটকে পড়ে গেলাম? ফাজি মেয়ে, তলায় তলায় তোমার এত বদমাইশি! দেখে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। আমাকে বদনাম দেওয়া? যত বড় মুখ নয় তত বড় কথা। ফের যদি কখনো এই ধরনের কোনো কথা আর বলবি, মেরে হাড় গুঁড়ো করে দেব। দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে। এমন তেড়ে ফুড়ে কথা বলতে দেখে যমুনার মনে হয়েছিল এই বুঝি মারে। আবার পুরনো ভয় তাকে আচ্ছন্ন করে আনছিল। কিন্তু বাবু বেরিয়ে গেল চট করে। আর সঙ্গে সঙ্গে যমুনার মনে হলো লোকটা ভয় পেয়েছে। কিন্তু বাবু না মারুক, 2 বাড়ির কাজ করে ফিরে গিয়ে মার কাছে মার খেলো খুব। বাবু এসে কি বলেছে কে জানে, নাকি আরো কিছু টাকা হাতে গুঁজে দিয়েছে মেরে ধরে কাজে পাঠাবার জন্য। সারা রাত শরীরে যন্ত্রণায় সে ছটফট করলো, একটুও ঘুমোতে পারল না। পরের দিন কাজে গেলে দিদিমণি তার ঝিমুনো ঝিমুনো ভাব দেখে বলল, তোর কি হয়েছে রে? কেমন দেখাচ্ছে যেন, শরীর খারাপ? যমুনা বলল, হ্যাঁ, গায়ে খুব ব্যথা। আচ্ছা, আমি ওষুধ দিচ্ছি। সর্দি হয়েছে? না, জ্বর হয়নি তো। কপালে ঠান্ডা হাত রাখলো, তারপরেই বলল, ওমা, জ্বর তো হয়েছে, গাছে বেশ গরম। তখন কেঁদে ফেলল যমুনা।
ফুঁপিয়ে ফুঁপিয়ে সব দুঃখ উজাড় করে দিল। শুনে দিদিমণি চুপ করে রইল অনেকক্ষণ। গম্ভীর হয়ে বলল, যমুনা, তোর বয়স কত? সবাই বলে 18-20। তবে তো তুই সাবালিকা। তোকে দুটো কাজ করতে হবে। একটা হলো আর কখনো ওই ভদ্রলোকের কাছে যাবি না, আর তোর মা সেজন্য জোর করলে বাড়ি থেকে বেরিয়ে আসবি। বাড়ি থেকে বেরিয়ে আসবো? কোথায় যাব? কথা শুনে যমুনা হতবাক। বাড়ি ছাড়া তার কি অন্য আশ্রয় আছে নাকি? আর আছে স্বামীর বাড়ি, সেই নরক এই নরকের চেয়েও জঘন্য। কোথায় আর যাবি, যেদিকে দুচোখ যায়? দিদিমণি সহজ জবাব। তারপরেই বলে, অবশ্য এখন তোকে সেই নিরুদ্দেশ যাত্রায় যেতে হবে না। আমি যতদিন আছি আমার কাছেই থাকবি। তোর খাওয়া পড়া থাকা সব ভার আমার। তুমি চলে গেলে তারপর? যমুনার বড় বড় চোখে আবার ভয়। তারপরের কথা তারপর? অত ভবিষ্যৎ তোকে ভাবতে হবে না। তোর মা যখন তোকে এইভাবে ব্যবহার করতে শুরু করেছে, ফল খুব খারাপ হবে। হঠাৎ রেগে গিয়ে বলল, তুই মানুষ নাকি গরু? আত্মসম্মানবোধ নেই? ওই জন্যেই তো সকলের লেখাপড়া শেখা উচিত। বস, পড়তে বস। এখন তো তোর হাতে অনেক সময় থাকবে। আয়, তোকে গল্পের বই পড়ে শোনাই। দিদির অক্লান্ত চেষ্টায় বেশ ভালোই লেখাপড়া শেখে যমুনা। বুদ্ধি আছে, ধরতে পারে তাড়াতাড়ি। আত্মসম্মানবোধ তৈরি হয়েছে বই কি। মায়ের হাজার শাস্তি বিধানেও সে আর ওই বাবুর কাছে যায়নি কাজে। সত্যি বেরিয়ে এসেছে বাড়ি থেকে, দিদিমণির কাছেই থাকে। দিদিমণি তাকে শাড়ি দিয়েছে, ব্লাউজ দিয়েছে, চটি কিনে দিয়েছে। বলেছে, এত সুন্দর তুই, অত বিশ্রীভাবে থাকিস কেন? সব সময় সেজেগুজে থাকবি, আর সব সময় আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় যাবি। 18-20 বছর বয়সের যমুনার এতকালের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত জীবনের উপর দিয়ে সহসা বসন্তের হাওয়া বইতে থাকে। কিন্তু এরই মধ্যে আবার দুর্যোগ ঘনিয়ে এলো। দিদিমা শরীর খারাপ, চিকিৎসার জন্য তাকে কলকাতা নিয়ে যেতে হবে। খাবার টেবিলে বসে দিদিমণি বলল, আসলে জানিস, আমার দিদিমার মাথাটাই একটু খারাপ হয়েছে। আমার মা মারা গেলেন, আমি বিদেশে ছিলাম। সবটা মিলিয়ে এমন একটা মানসিক বিপর্যয় ঘটল যে একেবারে অন্যরকম হয়ে গেছেন। দিদির যত্নে, আদরে, সহানুভূতিতে, সাহায্যে এই 4-5 মাসের মধ্যেই যমুনা অন্য মানুষ। শ্যামলা রং স্বাস্থ্যের আভায় ঝকঝক করছে। চোখের দৃষ্টিতে তার ভীত অসহায় ভাব আর নেই। ভালো কাপড় জামা শোভিত দেহে লাবণ্যের জোয়ার। নম্রতায়, ভদ্রতায়, বিনয়ে, কর্মক্ষমতায় সব সময় সে সকলেরই প্রিয়। অনেক বন্ধুবান্ধব আসে দিদিমণির কাছে, অনেকে তাকে এ বাড়ির আত্মীয় বলে ভুল করে। আর দিদিমণি তো সব সময়ই, আমার পশিটা কই রে? এক মেম সাহেব এসে আছে কদিন হলো। সে নাকি এখানে ভারতীয় সঙ্গীত বিষয়ে গবেষণা করতে এসেছে। সে তো একেবারে তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। বলে, এই রং আর এই ফিগারের জন্য আমাকে যা করতে বলো আমি তাই করতেই রাজি। সুখের সেই ভরা জোয়ারে হঠাৎই দিদিমণির কলকাতা যাবার সংবাদ তার পক্ষে বজ্রপতনের সামিল। আবার সে অস্থির হলো, ভেবে পেল না এখন কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে। দিদিমণি বলল, আরে ভাবিস না, এই মেম সাহেব যতদিন আছে তুই তার কাছেই থাক। আমি বলে যাচ্ছি। আর বাড়ির চাবি রাখ, আউট হাউসে থাকবি, বাড়িটা দেখবি। আমি তার জন্য মাইনে দেব। অন্য কোথাও কাজ করলেও করতে পারিস, এখানে থেকেই করতে পারবি। চলে গেল দিদি, কিন্তু বন্দোবস্ত ঠিক করে দিয়ে গেল। তবু যমুনার চোখ ফুলে গেল কেঁদে কেঁদে। ভালোবাসার স্বাদ বড় ভীষণ, একবার পেলে আর তো ভোলা যায় না। দিদি তাকে
একেবারে কাঙাল করে চলে গেল। এই মেম সাহেব অনেক সান্ত্বনা দিল, ইংরেজি বাংলা মিশিয়ে বলল, দিদি নাই তো কি আছে, আমি আছি, কোনো ভয় নাই তোমার। কিন্তু সে আর কদিন, 2 মাসের মধ্যে সেও চলে গেল। সঙ্গে সঙ্গে মতি এসে হাজির। মেয়ের হালচাল চেহারা দেখে এসেই আর আগের মতো ব্যবহার করতে সাহস পেল না। মিষ্টি কথায় তুষ্ট করে টাকা চাইল সে। যমুনা প্রমাদ গুনল। সে বুঝতে পারল একা বাড়িতে মা এবার প্রায়ই আসবে এবং টাকা টাকা করে তাকে পাগল করবে। কাজে বহাল করবার সময়ে মা সেই একবার টাকা অ্যাডভান্স নিয়েছিল। তারপরে দিদিমণি আর কোনো টাকা মায়ের হাতে দেয়নি, তার নামে ব্যাংকে জমা করে রেখেছে। ইংরেজিতে নাম সই করতে শিখেছে যমুনা। কেমন করে জমা দিতে হয়, কেমন করে তুলতে হয়, তাও দিদিমণি শিখিয়ে দিয়ে গেছে। এই মেম সাহেবের কাছে থাকার মাইনেটাও জমা দিয়েছে ব্যাংকে। এখন বলা যায় শুধু নিজের খাওয়ার টাকাটাই আছে হাতে। মা এবার শোধ নেবে তার। ভয় ভয় তাই থেকেই দিল। তারপর একটু বানিয়েই বলল, দিদি বলে গেছে তার অনুমতি ছাড়া যেন কেউ বাড়িতে না ঢোকে। মতি চোখ গরম করে বলল, তার মানে তুই আমাকে ঢুকতে বারণ করছিস? আমি তোর মা না? যমুনা তাড়াতাড়ি বলল, না না, তা নয়, যার বাড়ি সে যা বলেছে আমি তাই বললাম। খুব বড় মানুষ হয়েছিস না? বলি এই কামে তোকে ঢুকাইলো কে? এই আমি তো। এখানে বাচ্চিস ঝাড়ছিস? আমার যখন খুশি তখন বিয়ে আসবো। তাই জন্য ওই বিলাইতি মেয়েটা যদি তোকে তাড়িয়ে দেয় তো দেবে। কেন, তোর কি মা বাপ নেই নাকি? ফুলকি ছুটোতে ছুটোতে সে চলে গেল। বিবর্ণ মুখে যমুনা গেটে তালা বন্ধ করে নিজের ঘরে এলো। আবার তার মাথায় চিন্তার বোঝা জট পাকাতে লাগলো। এবং চিন্তাটা যে অমূলক তাও নয়, সেটাও টের পেতে লাগলো প্রায় রোজ। মা তো রোজই আসে, ভাই বোনেরাও আসে। মা নানা রকম কথা বলে, টাকা চায়, অন্য কাজের খোঁজ দেয়। ভাই বোনেরা ফুল ছেড়ে ফল খায়, তছনছ করে চলে যায়। বড় ছেলেটা রিক্সা চালক হয়েছে, একেবারে গুন্ডা। সে বলেছে তার এক বন্ধু, সেও রিক্সা চালায়। যমুনাকে নাকি ভীষণ পছন্দ হয়েছে তার। অস্থির হয়ে পড়েছে বিয়ে করবার জন্যে। সুতরাং বিয়ে তাকে করতেই হবে। আবার সেই ব্যবসা, আবার সেই টাকা নিয়ে মেয়ে বেচা। আগে ছিল শুধু মতিয়া, এখন ছেলেকে সঙ্গে পেয়ে একেবারে সোনায় সোহাগা। সেই বন্ধুটাও এক সন্ধ্যায় এসে হাজির। যমুনার একা থাকার সুযোগ নেবার চেষ্টায় ছিল। পিছন দিক থেকে বেরিয়ে গিয়ে কোনো মতে বেঁচেছে। এই রকম যখন অবস্থা, তখন হঠাৎ রাত্রিরে ট্রেনে দিদির চিঠি নিয়ে এক অতিথি এসে হাজির। মাথায় বড় বড় সোনালি রঙের চুল, নীল রঙের চোখ, দেবতার মতো চেহারা। পাজামা পাঞ্জাবি পরা এক ছোকরা সাহেব, হাতে সেতার। চিঠিটা এগিয়ে দিয়ে পরিষ্কার বাংলায় বলল, মিস দত্ত এই চিঠি দিয়েছে, আমি কদিন এখানে থাকবো। তুমি কি যমুনাবতী? যমুনাবতী তো। যমুনা যেন অকুলে কুল দেখল, বলল, হ্যাঁ আগে হ্যাঁ। আমি থাকলে তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে কেন হবে? গালে টোল ফেলে সলজ্জ ভঙ্গিতে সে মিষ্টি করে হাসল, বলল, আমার বরং খুব ভালো হলো। যে ভালো হলো তার কি করে বোঝাবে সাহেবকে? সাহেব বলল, থ্যাংক ইউ, কিন্তু আমি কোন ঘরে থাকবো বলে দাও। বড় বড় অক্ষরে সব আদেশ নির্দেশ দিয়েই দিদিমণি চিঠি লিখেছে। সেই মতোই সাহেবকে যে ঘরে মেম সাহেব ছিল সেই ঘরটা দেখিয়ে দিল। বলল, এইটা আপনার শোবার ঘর, খাবার ঘর, বসবার ঘরগুলো আপনি ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ। কাঁধের ঝোলা নামালো সে।
তারপর যতক্ষণে হাত মুখ ধুলো, গরম চা করে নিয়ে এলো যমুনা। তার নিজের জন্য এনে রাখা ডিম দুটো দিয়ে মস্ত অমলেট ভেজে দিল। নিজের জন্য তৈরি হাত রুটি কটাও গরম করে দিল, আবার স্যালাডও করে দিল সঙ্গে সঙ্গে। সাহেব মহা খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুনতে শুনতে কান ঝালাপালা। তারপরে সে সেতার বাজাতে বসল। সেই রাত্রে নিশ্চিন্ত মনে যমুনা ঘুমোতে পারল। একজন জল জ্যান্ত সাহেব যখন এসে পড়েছে, তখন অন্তত মা আর ভাইয়ের হাত থেকে কদিনের জন্য রেহাই পাবে সে। সাহেবদের খুব ভয় পায় ওরা, সাহেবদের কাছে বন্দুক থাকে। তা হলো। পরের দিন সাহেবকে বাগানে ঘুরতে দেখে গেট থেকেই ফিরে গেল মা। ভাই আর এগুলো না। যমুনা ভগবানের কাছে কৃতজ্ঞ হয়ে প্রাণ ঢেলে সেবা করতে লাগলো সাহেবের। মনে হতে লাগলো সেবা যত্ন দিয়ে যদি বা বেশি দিন ধরে রাখা যায়। সেদিন বৃষ্টি নেমেছিল খুব। বেশি ভারতীয় সেজে সাহেব ভিজল অনেকক্ষণ। বলল, জানো যমুনা, এ দেশ আমার খুব ভালো লাগে। আমি এ দেশীয় হয়ে যেতে চাই। এ দেশের জলবায়ু আমাকে দারুণ স্যুট করে। কিন্তু সত্যি সত্যি যে দারুণ স্যুট করে না, তার প্রমাণ পাওয়া গেল রাত্রিরে। চাপাচুপি দিয়ে শুলো সে, বললে কিচ্ছু খাবো না। পরের দিন জ্বরে বেহুঁশ। যমুনা একেবারে দিশেহারা। দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলো, ইঞ্জেকশন নিয়ে এলো। 1 হাতকে 10 হাত করে এই ওষুধ খাওয়াচ্ছে, পথ্য খাওয়াচ্ছে, আবার কখনো মাথা ধুয়ে দিচ্ছে, গা মুছে দিচ্ছে। সারা রাত সারাদিন মাথার কাছে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরীর মতো। সাহেব যতবার লাল লাল চোখে তাকায়, ততবার ঝুঁকে পড়ে মুখের কাছে। কিছু চাই? জল দেব? মাথায় হাত বুলিয়ে দেব? সাহেব হাত বাড়িয়ে হাত ধরে বলে, থ্যাংক ইউ। না খেয়ে না ঘুমিয়ে কোথা দিয়ে কেটে গেল 15টা দিন। তারপর সাহেবের জ্বর ছাড়ল। মালিশে ঠেসান দিয়ে উঠে বসতে পারল সে। তাকিয়ে থেকে যমুনার চোখে জল এসে গেল। পেয়ারা বাগানে বসে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল বুঝল না। ঘরে এসে ওষুধ খাওয়ালো, পায়ে মোজা পরিয়ে দিল। ডাক্তার বলেছে একটুও যেন ঠান্ডা না লাগে। পায়ে মোজা পরাতে গেলে সাহেব স্বনির্বন্ধ হয়ে বাধা দিয়েছিল। বলেছিল এখন নিজে নিজে এইটুকু করবার মতো সুস্থ সে হয়েছে। যমুনা কানে তোলেনি সে কথা। সে যা করছিল যেন নিজের অধিকার বলেই করছিল, এমনই তার ভাব। এই কয়দিন ওতপ্রোতভাবে মানুষটিকে রক্ষণাবেক্ষণ করে, আহার ভুলে, নিদ্রা ভুলে, জগতের সব কিছু ভুলে, শুধু ভালো করে তোলবার চেষ্টায় প্রাণপণ যুদ্ধ করতে করতেই এই অধিকার অর্জন করেছে সে। পথ্য নিয়ে এলো তারপর। সাহেব বলল, যমুনা, আমাকে যেবার কলকাতা যেতে হবে। চমকে গেল যমুনা। হাত থেকে মাংসের স্টু ছুলকে পড়ল মাটিতে। অস্ফুটে বলল, আগে ভালো হয়ে উঠুন। ভালো হবার জন্যই যে যেতে হবে। আমার বুকে ঠান্ডা বসেছে। এই জ্বর ছাড়াটা ঠিক ছাড়া নয়, রিল্যাপস হবার সম্ভাবনা আছে খুব। ওখানে গিয়ে বড় ডাক্তার দেখানো দরকার। এখানকার ডাক্তাররাও তাই বলছেন। ডাক্তার তাই বলেছেন? ভয় পেও না, ভয় পেও না। কালই যাব। এখানকার অফিসে খবর পাঠিয়েছি, টিকিট বুক করে রাখবে। কালই? গলা ছিঁড়ে শব্দ বেরুল। যমুনা জিভ দিয়ে ঠোঁট ভেজালো। সাহেব কিছুক্ষণ তাকিয়ে দেখল তাকে। অসুস্থ অবস্থার মতো হাত বাড়িয়ে আবার হাত ধরল। তুমি আমাকে যা করেছ সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার জন্যই আমি বেঁচে গেছি। সাহেবের হাতের মুঠোয় যমুনার হাত থরথর করে কাঁপতে লাগলো। দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, সেসব যমুনার নখ দর্পণে। সে আর দুঃখ, দুঃখ আর সে কিছু আলাদা বস্তু নয়। কিন্তু সাহেব চলে যাবে, এই সংবাদ তার হৃদয়কে যেভাবে মথিত করল, সেই তীব্র বেদনার সঙ্গে
সে সারা জীবনের সব দুঃখ একত্র করেও কোনো মিল পেল না। গাঢ় গলায় সাহেব বলল, তুমি দেখতে যত সুন্দর, তোমার মনও তত সুন্দর। ভারতবর্ষের মেয়ে ছাড়া আর কে এমন করে অতিথিকে প্রাণ দিয়ে সেবা করতে পারে? চোখ বুঝল, বোধহয় ক্লান্ত হয়েছে। ঢোক গিলে যমুনা বলল, আচ্ছা, আপনি খেয়ে নিন। কুলের উপর ন্যাপকিন পেতে দিল, খাবার এগিয়ে দিল সামনে। খাবার মুখে তুলতে তুলতে সাহেব আবার প্রার্থনার ভঙ্গিতে বলল, তুমি আমার সঙ্গে যাবে তো? আমি আপনার সঙ্গে? যমুনা হতবাক। বলো, কি চাও তুমি আমার কাছে? তুমি যা বলবে আমি তাই করব। সাহেব বিনিময়ে তাকে পয়সার লোভ দেখাচ্ছে। মুখ ভেঙে গেল। স্থির হয়ে থেকে বলল, আমি টাকার লোভে কিছু করিনি। সাহেব পায়ের তলার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার কথা কানে গেল কিনা বোঝা গেল না। নিজের কথার জের টেনে আবার বলল, যমুনা, সুস্থ হয়ে আমি প্রথমে দিল্লি যাব, সেইখানেই আমি কাজ করি। যদি তুমি দেশ ছাড়তে না চাও, সেখানকার কাজেই স্থায়ী হবার চেষ্টা করব। যদি... যমুনা বলল, এসব কি বলছেন, খেয়ে নিন। সাহেব চোখ ফেরাল। তোমার অমত নেই তো? এবার দৃঢ় হয়ে যমুনা বলল, অনর্থক ভাবছেন। কলকাতায় গেলে অনেক শিক্ষিত নার্স পাবেন। আপনাকে আমার চেয়ে অনেক বেশি তারা। নার্স? নার্স দিয়ে আমার কি হবে? সাহেব অসহিষ্ণু ভঙ্গিতে মাথা নেড়ে বাধা দিল, আমি তো তোমাকে চাই। তোমাকে? আমাকে? হ্যাঁ, আমি হিন্দু বিয়ে করব। অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। ডার্লিং, তুমি আমাকে হতাশ করো না। হয়তো তোমার জন্যই এতদিন আমি অবিবাহিত ছিলাম। মাই প্রেসাস, আই লাভ ইউ লাইক এনিথিং। যমুনা স্তম্ভিত। তার কালো চোখের তারা সাহেবের নীল চোখের গভীরে অবগাহন করে নির্নিমেষ হয়ে রইল। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প যমুনাবতী। খুব সুন্দর মিলনান্তক একটি গল্প। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে তা অবশ্যই আমাকে জানান। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন, এবং যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ প্রতিদিনই নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি আমি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।